হ্যালো এভরিওয়ান, সবাইকে এক্সেল ইন ইংলিশ চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের লেসন। আজকের ভিডিওতে আমরা টেড হিউজের লেখা হক রুস্টিং কবিতা থেকে 2 মার্কসের শর্ট কোয়েশ্চেন্স এন্ড আনসার্স আলোচনা করে নেব। প্রথম প্রশ্নটি তোমাদের মডেল কোয়েশ্চেন সেট থেকে। ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল হক রুস্টিং, অর্থাৎ হক রুস্টিং এই শিরোনামটির তাৎপর্য আলোচনা করো। এর উত্তর আমরা লিখব, দ্য টাইটেল হক রুস্টিং ইজ ভেরি মিনিংফুল। হক রুস্টিং এই শিরোনামটি খুবই অর্থবহ। হক মিনস আ স্ট্রং বার্ড অফ প্রে। হক মানে হলো এক ধরনের শক্তিশালী শিকারী পাখি, যাকে আমরা বাংলায় বলি বাজ পাখি। সিম্বলাইজিং পাওয়ার অ্যান্ড কন্ট্রোল। এই পাখি শক্তি এবং নিয়ন্ত্রণের প্রতীক। রুস্টিং মিনস রেস্টিং হাই অন আ পার্চ। আর রুস্টিং শব্দের মানে হলো গাছের ডালে বা উঁচু জায়গায় বসে বিশ্রাম নেওয়া। শোয়িং ইটস কাম প্রাইড। এটি পাখিটির শান্ত অথচ অহংকারী ভঙ্গিকে বোঝায়। দ্য টাইটেল সাজেস্টস আ পাওয়ারফুল বার্ড অ্যাট রেস্ট। তাহলে এই দুটি শব্দ একত্রে বোঝায় যে একটি শক্তিশালী বাজ পাখি বিশ্রাম নিচ্ছে। It reflects the hawk's commanding view and dominance over nature. এটি প্রকৃতির উপর বাজ পাখির কমান্ডিং ভিউ অর্থাৎ কর্তৃত্বপূর্ণ দৃষ্টি এবং প্রকৃতির উপর তার ডমিনেন্স মানে আধিপত্যকে প্রতিফলিত করে। সহজ কথায় পুরো প্রকৃতি যেন তার নির্দেশের, তার আদেশের অধীন। বাজ পাখিটি নিজেকে প্রকৃতির একমাত্র শাসক বলে মনে করে। ম্যাচিং দ্য পোয়েমস থিমস অফ পাওয়ার অ্যান্ড সুপিরিয়রিটি। শিরোনামটি তাই কবিতার মূল ভাবের সাথে মেলে, যা হচ্ছে পাওয়ার অ্যান্ড সুপিরিয়রিটি অর্থাৎ ক্ষমতা এবং শ্রেষ্ঠত্ব। এসএ কিউ এর জন্য এবার কিন্তু এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ড কোয়েশ্চেন, হোয়াট আর অফ অ্যাডভান্টেজ টু দ্য হক, অর্থাৎ বাজ পাখির পক্ষে কোন কোন বিষয় সুবিধাজনক বা উপকারী। উত্তর হলো হাই ট্রিজ, দ্য মুভিং এয়ার অ্যান্ড দ্য সানস রে আর অফ অ্যাডভান্টেজ টু দ্য হক। উঁচু গাছ, সচল বাতাস এবং সূর্যের আলো, এই তিনটি জিনিস বাজ পাখির জন্য উপকারী। It sits high in the trees, giving it a clear view. সে উঁচু গাছে বসে, আর এই উঁচু গাছটি তাকে চারপাশে সবকিছুর একটা ক্লিয়ার ভিউ বা পরিষ্কার ভাবে দেখার সুযোগ দেয়। The sun and fresh air help it to see and hunt better. সূর্যের আলো আর খোলা বাতাস তাকে ভালোভাবে দেখতে ও শিকার করতে সাহায্য করে। The hawk believes that nature itself supports its power and control. সবশেষে বাজ পাখি মনে করে যে নেচার ইটসেলফ বা প্রকৃতি নিজেই তার এই পাওয়ার অ্যান্ড কন্ট্রোল মানে ক্ষমতা এবং নিয়ন্ত্রণ প্রভাবকে সাপোর্ট করে, সমর্থন করে। Now this line from the poem is very important. এই লাইনটার উপর ভিত্তি করে অনেক ভাবে প্রশ্ন আসতে পারে। আমাদের উত্তর কিন্তু সব ক্ষেত্রে একটাই হবে, সো ডোন্ট ওয়ারি। কি কি প্রশ্ন হতে পারে একটু দেখে নেওয়া যাক। ফার্স্ট, হাউ ডাজ দ্য লাইন অ্যান্ড দি আর্থস ফেস আপওয়ার্ড ফর মাই ইন্সপেকশন শো দ্য হকস ফিলিং অফ সুপিরিয়রিটি। এই লাইনটি কিভাবে বাজ পাখির শ্রেষ্ঠত্ব বোধ বা নিজেকে শ্রেষ্ঠ মনে করার মনোভাব প্রকাশ করে। সেকেন্ড, what image of power is conveyed in the line and the earth's face upward for my inspection? এই লাইনটিতে শক্তির কোন ইমেজ বা প্রতিচ্ছবি বা ক্ষমতার চিত্র ফুটে উঠেছে। থার্ড, explain the figure of speech used in the line and the earth's face upward for my inspection. এই লাইনে কোন ফিগার অফ স্পিচ ব্যবহার হয়েছে তা ব্যাখ্যা করো। And fourth, how does Ted Hughes personify earth in the poem Hawk Roosting? Hawk Roosting কবিতায় টেড হিউজ আর্থকে কিভাবে
পার্সনিফাই করেছেন বা পার্সনিফিকেশন ফিগার অফ স্পিচটা কেমন ভাবে ব্যবহার করেছেন? এগুলোর উত্তর এবার কি হতে পারে সেটা দেখে নাও। The line uses personification to show the hawk's pride and supremacy. এই লাইনে কবি একটি বিশেষ ফিগার অফ স্পিচ ব্যবহার করেছেন যার নাম হলো পার্সনিফিকেশন। আমরা জানি পার্সনিফিকেশন মানে হলো যখন কোনো জড় বস্তুর মধ্যে মানুষের গুণ বা অনুভূতি আরোপ করা হয়। এখানে পৃথিবীকে পার্সনিফাই করা হয়েছে বাজ পাখির অহংকার এবং শ্রেষ্ঠত্বের মনোভাব দেখানোর জন্য। কিভাবে? The earth is given the human quality of having a face that can be turned upward. ফেস এই শব্দটি সাধারণত মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু এখানে পৃথিবীকে মানুষের মতন একটি ফেস বা মুখ দেয়া হয়েছে যেটা টার্নড আপওয়ার্ড অর্থাৎ ওপরের দিকে তোলা। It suggests that the entire world is submitting to the hawk's powerful gaze and control. এটি বোঝায় যে পুরো পৃথিবীটাই যেন বাজ পাখির পাওয়ারফুল গেজ মানে শক্তিশালী দৃষ্টি অ্যান্ড কন্ট্রোল বা নিয়ন্ত্রণের কাছে নিজেকে সাবমিট করছে, যেন সমর্পণ করছে। This highlights the hawk's godlike, arrogant self-image. এটি বাজ পাখির গড-লাইক মানে ঈশ্বর তুল্য, অ্যারোগেন্ট মানে অহংকারী, ঔদ্ধত্যপূর্ণ সেলফ ইমেজ বা আত্মধারণাকে তুলে ধরছে। এটাও তোমাদের মডেল কোয়েশ্চেন্স থেকে। Another important question, what does the hawk mean by now I hold creation in my foot? এই লাইনটির মাধ্যমে বাজ পাখি কি বোঝাতে চায়? উত্তর হলো creation here means all living beings and the natural world made by God. এখানে creation শব্দের অর্থ হলো ঈশ্বরের দ্বারা তৈরি করা সমগ্র জীবজগৎ এবং সমগ্র প্রাকৃতিক জগৎ। The hawk thinks that it controls everything, like holding creation in its foot. বাজ পাখি ভাবে যেন সে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে, তার পায়ের নখের ডগায় যেন সে পুরো জগৎ সৃষ্টিকে ধরে রেখেছে। This shows that the hawk believes that the whole natural world exists to serve it. বাজ পাখি এটাই বিশ্বাস করে যে সমগ্র প্রাকৃতিক জগৎ শুধুমাত্র তাকে সেবা করার জন্যই যেন সৃষ্টি হয়েছে। This line reveals the hawk's arrogance and sense of absolute dominance or total power. এখানে absolute dominance অর্থাৎ পরম আধিপত্য, এটা লেখা যদি শক্ত মনে হয় তার বদলে টোটাল পাওয়ার এটাও লিখতে পারো, যেটার মানে হচ্ছে একই, সম্পূর্ণ ক্ষমতা। অর্থাৎ এই লাইনটির মাধ্যমে বাজ পাখির অ্যারোগেন্স অর্থাৎ ঔদ্ধত্য, অহংকার এবং একটা সম্পূর্ণ ক্ষমতা, পরম আধিপত্যের অনুভূতি প্রকাশ পাচ্ছে। নিজেকে সে যেন একটা ঈশ্বর তুল্য সর্বশক্তিমান কেউ ভাবছে। ফিফথ কোয়েশ্চেন তোমাদের টেক্সট বুক থেকে, I kill where I please because it is all mine. What does this line reveal about the hawk's attitude towards power and ownership? এই লাইনটি পাওয়ার অ্যান্ড ওনারশিপ ক্ষমতা এবং মালিকানা সম্পর্কে বাজ পাখিটির কোন মনোভাব প্রকাশ করে? উত্তর হলো This line reveals the hawk's arrogance and sense of total power. এই arrogance, total power প্রতিটি আনসারে দেখবে ঘুরে ফিরে আসছে, কাজে এই শব্দগুলো খুব ভালোভাবে স্পেলিং এবং মানে মনে করে রেখে দিও। তাহলে এই লাইনটি বাজ পাখির ঔদ্ধত্য, অহংকার এবং সম্পূর্ণ ক্ষমতার একটা অনুভূতি প্রকাশ করছে। The hawk believes that it owns the entire world. বাজ পাখির বিশ্বাস হলো সমগ্র পৃথিবীটাই তার নিজের সম্পত্তি। So its act of killing is not for survival but a rightful claim of ownership. তাই অন্যকে হত্যা করার কাজটা, স্বীকার করাটা শুধুমাত্র সার্ভাইভাল বা বেঁচে থাকার জন্য নয়, বরং এটা
তার ওনারশিপ বা মালিকানার একটা রাইটফুল ক্লেম বা ন্যায্য অধিকার। ওনার বা মালিক যেমন সে যা ইচ্ছা খুশি তাই করতে পারে, হকও নিজেকে গোটা পৃথিবীর মালিক ভাবছে এবং মালিক হিসাবে সে যা ইচ্ছা তাই করতে পারে। ইট ফিলস নো লিমিটস অ্যান্ড অ্যাক্টস ফ্রিলি। বাজ পাখি কোনো সীমা অনুভব করে না এবং স্বাধীনভাবে কাজ করে, শোয়িং ইটস প্রাইড অ্যান্ড টোটাল কন্ট্রোল ওভার ইটস এনভায়রনমেন্ট। এটি তার অহংকার এবং তার পরিবেশের ওপর তার সম্পূর্ণ নিয়ন্ত্রণকে তুলে ধরে। সে ভাবে যেন সে প্রকৃতির উপর রাজত্ব করছে। Question number 6. What does the hawk mean by there is no sophistry in my body? অর্থাৎ এই লাইনটির দ্বারা বাজ পাখি কি বোঝাতে চাইছে? উত্তর হলো The line means that the hawk is not deceitful. এই লাইনে বাজ পাখি বলতে চেয়েছে যে সে মোটেও ডিসিটফুল বা প্রতারক নয়, বাট গাইডেড বাই পিওর ইনস্টিংক্ট, বরং তার সমস্ত কাজ সম্পূর্ণভাবে তার পিওর ইনস্টিংক্ট বা সহজাত প্রবৃত্তি দ্বারা পরিচালিত। সফিস্ট্রি মিন্স ডিসেপটিভ রিজনিং। এখানে সফিস্ট্রি একটি কঠিন শব্দ যার মানে হলো ডিসেপটিভ রিজনিং, মানে বিভ্রান্তিকর যুক্তি বা ছলনাপূর্ণ যুক্তি। Unlike humans who justify their actions with false logic, মানুষের মতো সে কোনো ফলস লজিক বা মিথ্যা যুক্তি দিয়ে তার কাজকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে না। The hawk acts naturally and honestly. সে স্বাভাবিকভাবে এবং সততার সাথে কাজ করে, without excuses or complex reasoning. কোন রকম এক্সকিউজেস মানে অজুহাত বা কমপ্লেক্স রিজনিং জটিল চিন্তা ভাবনা ছাড়াই। Seventh question. The allotment of death. What does the phrase mean and how does it show the hawk's arrogance? এই ফ্রেজটির অর্থ কি এবং এটি কিভাবে বাজ পাখির ঔদ্ধত্য বা অহংকারকে তুলে ধরছে? উত্তর হলো The phrase means the power to decide who lives and who dies. এই ফ্রেজটার অর্থ হলো কে বাঁচবে এবং কে মারা যাবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। The hawk sees itself as the supreme authority, allotting or distributing death to others. এখানে অ্যালটিং মানে হলো বন্টন করা বা ভাগ করে দেওয়া। বাজ পাখি নিজেকে একটা সুপ্রিম অথরিটি বা সর্বোচ্চ কর্তৃপক্ষ, মহাশক্তিধর এরকম কেউ মনে করছে যে অন্যদের মধ্যে মৃত্যু বন্টন করে বা ভাগ করে দেয়। This shows its extreme arrogance because it believes it holds a divine godlike power to control life and death in nature. এই কথাটি বাজ পাখিটির এক্সট্রিম অ্যারোগেন্স বা চরম অহংকার ও উদ্ধত্ত প্রকাশ করছে, কারণ সে বিশ্বাস করে যে সে একটি ডিভাইন মানে ঐশ্বরিক, গড লাইক মানে ঈশ্বর তুল্য ক্ষমতা ধারণ করে এবং এই ক্ষমতা দিয়েই সে জীবন ও মৃত্যুকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারে। নেক্সট, হাউ ডাজ দ্য হক কিল ইটস প্রে? বাজ পাখি কিভাবে তার শিকারকে হত্যা করে, অথবা এই প্রশ্নটাই আবার অন্যভাবেও আসতে পারে, হোয়াট আর দ্য ম্যানার্স অফ দ্য হক? বাজ পাখির আচরণ বা স্বভাব কেমন? দুটি প্রশ্নের জন্যই একটাই উত্তর হবে, দ্য হক কিলস ইটস প্রে বাই টিয়ারিং অফ দেয়ার হেডস। বাজ পাখি তার শিকারদের হত্যা করে তাদের মাথা ছিঁড়ে ফেলে। It flies straight through the bones of the living without any fear or doubt. সে জীবন্ত প্রাণীর হাড় ভেঙে সোজা উড়ে যায়, তার মধ্যে কোনো ভয় বা সন্দেহ নেই। Its manners are fierce and confident, showing its strength and control. তার ম্যানার্স বা আচরণ খুবই উগ্র, সাহসী এবং আত্মবিশ্বাসপূর্ণ।
এগুলো তার শক্তি ও নিয়ন্ত্রণের প্রতীক। The hawk believes it rules life and death completely. বাজ পাখি মনে করে জীবন এবং মৃত্যুর উপর কেবল তারই সম্পূর্ণ শাসন বা কর্তৃত্ব চলে। তার মানে তার হত্যা করার ব্যাপারটা কিন্তু শুধু খাদ্যের জন্য শিকার করা নয়, বরং এটার মাধ্যমে সে নিজের ক্ষমতা ঘোষণা করে। Ninth question. The sun is behind me. What does this image symbolize in the poem? এই চিত্রটি কবিতায় কিসের প্রতীক? ইমেজ মানে হলো একটি চিত্র বা একটা সিম্বলিক পিকচার, মানে প্রতীকী ভাবনা যা কোনো একটা গভীর অর্থকে বোঝায়। তার উত্তর হবে the image in the line the sun is behind me symbolizes the hawk's pride and power. এই লাইনের চিত্রটি বাজ পাখির অহংকার এবং ক্ষমতার প্রতীক। The sun, the source of life, appears to support it. সূর্য হলো জীবনের উৎস, আলো ও শক্তির প্রতীক, কিন্তু এখানে সূর্য যেন বাজ পাখির পিছনে দাঁড়িয়ে মনে হচ্ছে তাকে সাপোর্ট করছে, তাকে সমর্থন করছে। এটা বোঝায় যে প্রকৃতির শক্তিও যেন তার অধীনে। By placing the sun behind itself, যখন বাজ পাখি বলে যে the sun is behind me, এই behind শব্দটা ব্যবহার করে সে কি বোঝাতে চায়? The hawk suggests that it is greater and more powerful than the sun itself. সে বোঝাতে চায় যে সে সূর্যের থেকেও বড়, আরো বেশি শক্তিশালী। অর্থাৎ সে নিজেই যেন এই জগতের শক্তির আসল উৎস বা একজন ঈশ্বর তুল্য শাসক। Last question is also from your textbook. My eye has permitted no change. How does this line reflect the hawk's belief in its control over the world? এই লাইনটি বিশ্বের ওপর তার নিয়ন্ত্রণ সম্পর্কে বাজ পাখির বিশ্বাসকে কিভাবে প্রকাশ করছে? এই প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে। I am going to keep things like this. What does this line show about the hawk's attitude toward change and permanence? এই লাইনটি বাজ পাখির পরিবর্তন এবং স্থায়িত্বের প্রতি মনোভাবকে কিভাবে প্রকাশ করছে? কাজে এই উত্তরটা কিন্তু ভালোভাবে তৈরি করতে হবে। This question is very, very important. The hawk shows a strong wish for total control and eternal power. এই লাইনটি বাজ পাখির সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও চিরস্থায়ী ক্ষমতার প্রতি একটা তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করছে। It believes that its sharp eyes can keep everything under control. সে মনে করে যে তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি দিয়ে সে সবকিছুকে তার নিয়ন্ত্রণে রাখতে পারবে। The hawk views itself as a godlike ruler who resists any change. সে নিজেকে ঈশ্বর তুল্য শাসক মনে করে যে কোনো রকম পরিবর্তনই রেজিস্ট মানে প্রতিরোধ করে। It wants to keep the world exactly as it is. সে চায় পৃথিবী এখন যেমন আছে ঠিক তেমনই থাকুক, কোনো পরিবর্তন যেন না আসে। Displaying its fierce desire for permanence and absolute rule. এতে দেখা যায় তার স্থায়িত্ব এবং সম্পূর্ণ শাসনের প্রতি একটা ফিয়ার্স ডিজায়ার, একটা তীব্র আকাঙ্ক্ষা। সহজ কথায় সে চায় পৃথিবীর সবকিছু চিরকাল তার একচ্ছত্র নিয়ন্ত্রণে থাকুক, কখনো যেন তা পরিবর্তন না হয়। এর সাথেই আমাদের হক রুস্টিং থেকে প্রশ্ন উত্তর, ছোট প্রশ্ন উত্তর আলোচনা এখানেই শেষ করছি। স্টাডি ওয়েল, স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। থ্যাংক ইউ।